ভয়াবহ পরিস্থিতির দিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৬ মিত্র দেশের সাথে একাই লড়ছে ইরান। সৌদি আরামকো তেল শোধনাগার বিধ্বস্ত। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত, বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। সকাল ৭টা সাড়ে ৭টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরে এরকম বিকট শব্দ আসতেছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ ৭ হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ ৫,০০০ ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ২। মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। দুদেশের মধ্যে আমদানি রফতানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা। রোজার মাসে বইমেলায় শুনশান নীরবতা। লেখক প্রকাশকদের মাঝে হতাশা, যুগের সাথে তাল মিলিয়ে গুণগত পরিবর্তনের তাগিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। একাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার ৬ মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে ২০০-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েতে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক ৬৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। ২টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ৬ পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১০ দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে ২৪ ঘণ্টাতেই ছোড়া হয়েছে ২০০-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে ১৫০ শতাধিক মিসাইল আর ২ শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র বাহরাইনে ৬০টি মিসাইল ও ৩৪টি ড্রোন ছুড়েছে ইরান। সেখানে থাকা যুক্তরাষ্ট্রে পঞ্চম নৌবহরের শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে তেহরান। এছাড়াও আইআরজিসির হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা।
হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি। যৌথ অভিযানে এখন পর্যন্ত ৫৫০ ইরানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সহধর্মিণী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। শনিবার খামেনির কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিমান হামলা চালালে গুরুতর আহত হন খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাঘেরজাদেহ। কোমায় চলে যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে, তবে শেষ রক্ষা হয়নি। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৮ বছর বয়সী এই নারী। ১৯৬৪ সালে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বিয়ে হয়েছিল তার। শনিবারের হামলায় নিহত হন তার স্বামী খামেনি, মেয়ের জামাই ও নাতনি। মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এই দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই বিবৃতির তথ্য প্রকাশ করে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। জানানো হয়, হামলায় খাইবার মিসাইল ব্যবহার করেছে IRGC বাহিনী। একই সাথে এই হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর হেডকোয়ার্টারও টার্গেট করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামলায় কেউ হতাহত হয়নি। হামলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা সেটিও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা ১/২ কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় আছে তারা। সরকার বলছে, সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় ৩০ লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ ১০ সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত ৫০ থেকে ৬০ লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে ২ বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল ৭টা, ৭:৩০ বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বিস্ফোরিত। তবে আমাদের এখান থেকে প্রায় একটু দূরে। তো এখন আমরা সব কিছু বন্ধ রাখছি। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। একটা যুদ্ধ অবস্থা এবং অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। লাফালাফা বোম আসতেছে, বোমের বিকট সাউন্ডে আমাদের মনের ভিতরে খুবই আতঙ্কে আছি আমরা। আমাদের জন্য সকলে দোয়া করবেন। সেহরি খাইয়ে ঘুমাইছি,
হঠাৎ করে সকালে বিকট আওয়াজ, শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। পরে দেখলাম আকাশের দিকে ধোঁয়া, মানে মিসাইল আবারও মারছে। তো আমরা একটু আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরেই এরকম বিকট শব্দ আসতেছে। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওনারা কিন্তু ইরানের মিসাইলের এবং ড্রোনের রেঞ্জের আওতায় আছে, সুতরাং একটা নিরাপত্তা ইস্যু এখানে আছে। যারা ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেই সকল ইন্ডাস্ট্রি আবার ইরানের টার্গেট হতে পারে। সো সেটা একটা ভালনারেবিলিটি আছে অন সিকিউরিটি সাইড। এবং যে আক্রমণগুলো করছে তার যে ডেব্রিজ এবং সেকেন্ডারি এক্সপ্লোশন বলে, সেটার থেকেও অনেক শ্রমিক বা আমাদের প্রবাসী ভাইয়েরা এফেক্ট হতে পারে। বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে গভর্নমেন্ট is supportive of their welfare, and it will do anything to protect their security, welfare and well-being. If we see that it is going to a positive and any deepening crisis, that we can bring and evacuate our citizens quickly. পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেবেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে রাতের বাংলাদেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ চলছে, এর গতি প্রকৃতি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? যুদ্ধাবস্থা দীর্ঘস্থায়ী হবে কিনা, আর যদি হয়ও সেটার সুদূর প্রসারী প্রভাব কতটা পড়তে পারে? জি, অনেক ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যা দেখছি তা সেটা হলো আকাশপথে এবং কিছুটা নৌ সাপোর্ট নিয়ে এই যুদ্ধটা মিসাইল এবং ড্রোন যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ আপাতত দেখছি। এবং এই যে শুধুমাত্র এইটা দিয়ে বেশি দিন চলা দুই পক্ষের কারো পক্ষেই আমার ধারণা সম্ভব না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে গ্রাউন্ড ট্রুপসের সম্ভাবনা উনি উড়িয়ে দিচ্ছেন না, বাট আমার মনে হয় যে এই মুহূর্তে ইরানে গ্রাউন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। সো সেই প্রেক্ষাপটে আমার ধারণা এটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। তবে যেহেতু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে যদি এটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হয়, তার বিভিন্ন সেক্টরে এর প্রভাব পড়বে। প্রথম প্রভাব পড়বে হলো একটা রিজিয়নাল ওয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা জানেন যে জিসিসির 6টি দেশ ইউএসএ সহ একটা স্টেটমেন্ট দিয়েছে এগেনস্ট ইরান। সো তারাও এইভাবে ব্যাখ্যা করছে যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। সো এইটার থেকে একটা সূত্রপাত, রিজিয়নাল ওয়ারের সূত্রপাত হওয়ার একটা সম্ভাবনা আছে। 2 নম্বর পয়েন্ট হলো এনার্জি চোক পয়েন্ট যেটা আছে হরমুজ প্রণালী, যেটার মধ্য দিয়ে 20% গ্লোবাল ওয়েল ট্রান্সপোর্টেশন হয়, সেইটা একটা ভয়াবহ ইম্প্যাক্ট হবে অন গ্লোবাল এনার্জি সিকিউরিটি। এবং এনার্জি সিকিউরিটি যেরকম এফেক্ট করবে, একই রকম ভাবে ইকোনমিক একটা শক হবে অন দ্য হোল ওয়ার্ল্ড। বিসাইডস দিস, হিউম্যানিটেরিয়ান যে ক্যাটাস্ট্রফি আমরা দেখতে পাচ্ছি জিসিসি কান্ট্রিগুলোতে, ইসরায়েলে, ইরানে, সেটা ব্যাখ্যা কেউ দিতে পারবে না। ভয়াবহ বৈশ্বিক একটা প্রভাব পড়বে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ তো তেল আমদানি নির্ভর। সেই ক্ষেত্রে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, একটা সংকট তো হবেই, বোঝাই যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের করণীয়টা কি? প্রথম কথা হলো যে বাংলাদেশ যে দুইটা ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, 1 নম্বর হলো এনার্জি সিকিউরিটি, আর 2 নম্বর পয়েন্ট হলো যে আমাদের প্রবাসী ভাই যারা আছেন স্ট্র্যান্ডেড, তাদের নিরাপত্তা। এই দুইটা পয়েন্টের উপরে অবশ্যই জোর দিতেই হবে ডেফিনেটলি, কারণ আমাদের 5 থেকে 6 মিলিয়ন লোক সেখানে বসবাস করে এবং তাদের পাঠানো রেভিডেন্সের উপরে নির্ভর করে এখানে বহু পরিবার। সো তাদের নিরাপত্তা, তাদের আবার দেশে ফেরত যদি আসতে চায় সেটা আসা, অথবা যারা এখানে বাংলাদেশে স্ট্র্যান্ডেড হয়ে আছে তাদেরকে আবার ফেরত পাঠানো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তখন। এই সকল ব্যাপার যেরকম ইম্পর্টেন্ট, একই রকম ভাবে ইম্পর্টেন্ট আরো দুটো বিষয়। এক হলো এনার্জি সিকিউরিটি
বিকল্প অবস্থানগুলো, বিকল্প উৎসগুলোকে আমাদের বের করা প্রয়োজন। প্লাস এক্সপোর্ট ইম্পোর্টে যে ধরনের ইম্প্যাক্ট হবে, যেহেতু রুটটা এখন চেঞ্জ হয়ে যেতে পারে, সেই সকল বিকল্প ব্যবস্থাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া বাংলাদেশ সকল সময় রুল বেসড ওয়ার্ল্ড অর্ডার বা ইন্টারন্যাশনাল অর্ডারের উপরে এমফাসিস দিয়েছে। সেই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারে ইউএন এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে এই যুদ্ধ বন্ধের জন্য যা যা করণীয় বাংলাদেশ সরকারের সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জি.কে. গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সাথে ঈদের আগে ইমাম, মুয়াজ্জিন সহ প্রায় 9,000 ধর্মীয় গুরুকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী যানজট, যার অন্যতম কারণ পরিবহন বিশৃঙ্খলা। নগরবাসীর ভোগান্তি কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে ভাবছে সরকার। সোমবার সচিবালয়ে এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল করা হবে রেল যোগাযোগ। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আর ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু ওনার বড় একটা আগ্রহ দেখলাম। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং স্মৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস করবে।
হবে না। আমরা দ্রুতগতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনি কমে যাবে। এদিকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বিষয়টি জানান। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছে সরকার। এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেবো করে ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে আর্থিক যেসব সুবিধা দিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ। এছাড়াও দুপুরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশনা দিয়েছে সরকার প্রধান। প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য, এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত নজর আছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে 180 দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। এদিকে ঈদের আগে সারা দেশের 8,908টি মসজিদ, 990টি মন্দির, 198টি গির্জা ও 72টি বৌদ্ধবিহারে সম্মানী ভাতা দেবে সরকার। পাইলটিং এই প্রকল্প চলবে জুন পর্যন্ত। এরপর সকল নিবন্ধিত ধর্মীয় উপাসনালয়কে এই ভাতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা পাইলট স্কিম গ্রহণ করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আগেই বাহরাইনের ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা আবুল মোহসেন ওরফে মোহাম্মদ তারেক। সোমবার ভোরে কর্মস্থলে থাকাকালীন হামলার শিকার হন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের পরিবার। মৃত্যুর খবরে তার হালি শহরের বাসায় চলছে শোকের মাতম। বাবার আদুরে ডাক, ভরসার হাত, তামান্নার জীবনে এসব এখন শুধুই স্মৃতি। সোমবারের এক অভিশপ্ত ভোরে বাহরাইনের আকাশে ছুটে আসা বরণাস্ত্র কেড়ে নিয়েছে তার বাবাকে। তামান্না ছিলেন বাবার একমাত্র সন্তান। আমার বাবা সারা জীবনের জন্য আমাকে রেখে চলে গেছে একলা করে। তো আমি কি বলবো, সামান্য 2 মাস বেড়াতে আসার পর চলে গেলে আমার পুরো ঘর খালি হয়ে যায়, যেহেতু আমার কোনো ভাই বোন নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার জুড়ে এখন নেমে এসেছে অন্ধকার। 27 বছর প্রবাসে থেকে যে মানুষটি সংসারের হাল ধরেছিলেন, তার এমন মৃত্যুতে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা। সরাসরি পড়ছে কিনা না ওটা ভগ্নাংশ পড়ছে, যেভাবে হোক তার মাথায় পড়ছে সরাসরি। রাত্রে আমি ভয়েস দিছি এবং ওকে কল দিছি যে নিরাপদে থাকার জন্য। সরকারের কাছে আবেদন থাকবে যেহেতু আমার খালুর অন্তত লাশটা যাতে আমরা পাই। যখন বোমাটা পড়ে তখন উনিও উপরে নাকি ছিল, আর যারা ডিউটি অবস্থা ছিল কিছু ছিল নিচে আর উনি ছিল উপরে। তারেকের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছে না কেউই। শোক ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। অবশ্যই খারাপ লাগতেছে, পার্শ্ববর্তী ছিলাম, আমরা তো এই বাসায় আছি 1.5 বছর ধরে। জিনিসটা শুনে অনেক খারাপ লাগলো। অনেক ভালো মানুষ ছিল। আজকে আমাদের এই এলাকায় অনেক বছর আজকে ওরা। সোমবার বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ তারেক। নিহত তারেকের পরিবার থাকেন চট্টগ্রামের হালিশহর থানাধীন আমতল বৌবাজার এলাকায়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যের সংকটের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এমন অবস্থানের কথা স্পষ্ট করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনাই সমাধান হতে পারে। দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এদিকে ফ্লাইট বিড়ম্বনায় পড়া বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বাহরাইন ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান।
আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবেসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি রুটগুলোয় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। গত দুদিনে বাতিল হওয়া কয়েকটি ফ্লাইট পুনঃশিডিউলও করা হয়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরছে যাত্রী ও তাদের পরিবারের। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে 102টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাতিল হওয়া সেই সব ফ্লাইটের যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতে এখনও আকাশপথে যোগাযোগ বন্ধ। দুপুর 1টা বাজে ফ্লাইট, এখন এখানে আসছি কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটি শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। কাতার এয়ারলাইন্স বাতিল, হ্যাঁ, তারা বললে হয়তো আমরা ভোগান্তি না করে চলে যেতাম, যে টাইম দিলে যে আপনারা আসছেন না, কাল আসছেন কি আর 2 দিন পর আসেন, আমরা জানাবো, তা বলতেছে না। বিনা কারণে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে হস্তক্ষেপ, শীর্ষ নেতাকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব তৈরি হয়েছে। বিএনপি যে কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অক্ষুণ্ণতা ও গণতন্ত্রে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় রাজধানীর আইএসটি মিলনায়তনে। মরহুমার দীর্ঘদিনের পেশাগত জীবন ও গণতন্ত্রের পক্ষে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবও তার অবদানের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে। বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণেই দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা এক ভয়াবহ বিশ্ব। বাংলাদেশেও এমন অস্থির পরিস্থিতি পার করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কিন্তু এই দেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি। আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতাতে বিশ্বাস করি। এই মানুষগুলো আমরা এখন অত্যন্ত কষ্টে আছি। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। বাংলাদেশও ঠিক একইভাবে অস্থিরতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আল্লাহ তার অশেষ রহমতে বাংলাদেশের মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে বিচলিত হয় না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যাদের ত্যাগে আজকের বাংলাদেশ গণ অভ্যুত্থানের শহীদের তালিকায় তাদের কারোর নাম বাদ দেওয়া যাবে না। পুনর্বাসনের অনেক বড় পরিসরে সহযোগিতা করা যায়, সেই সহযোগিতা থেকে যাতে কোনো পরিবার, কোনো আত্মদানকারী পরিবার যাতে বঞ্চিত না হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কিছু আমদানি ও রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সচিবালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন ভারতীয় হাই কমিশনারের সাথে। মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী জানান, ভারত থেকে $9.5 বিলিয়ন পণ্য আমদানি হয়, বাংলাদেশ $1.5 বিলিয়ন রফতানি করে। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিভিন্ন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, বাংলাদেশেও কিছু নিষেধাজ্ঞা আছে। বাণিজ্যমন্ত্রী এ সময় জানান, হরমুজ প্রণালী অল্পদিন বন্ধ থাকলে উদ্বেগের কিছু নেই। সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন
তিনিও আমাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেগুলি আমরা আমাদের মন্ত্রিসভায় আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। বাণিজ্য, অর্থনীতি সহ জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানিয়েছি। দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে উপজেলার ধামইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী জানায় সরকারি একটি লিজকৃত পুকুর নিয়ে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া আসমত আলীর মধ্যে বিরোধ চলছে। আজ এক পক্ষ ওই পুকুরে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়, এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল বাঁশডর গ্রামের মন্নাফ মিয়া ও মাসুক মিয়ার মধ্যে। গত 2 দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল 2 গ্রুপের মধ্যে। দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। আহত হন উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেন্ড অনুযায়ী ফ্যাশনেবল পোশাকে সেজে উঠছে খুলনার ঈদ বাজার। ব্র্যান্ডের পাশাপাশি বিপণী বিতানগুলোয় শোভা পাচ্ছে হালামলের সব পোশাক। বাদ পড়ছে না ফুটপাত আর অস্থায়ী দোকানগুলোও। সাধ্যমতো তারাও বসিয়েছে রং বেরঙের পসরা। তবে অন্যান্য বারের তুলনায় দাম বেশি হওয়ার অভিযোগ তুলছেন ক্রেতারা। নানা অজুহাত বিক্রেতাদের কণ্ঠে। বছর ঘুরে মুসলমানদের দোরগোড়ায় ঈদুল ফিতর। খুলনার বিপণী বিতানগুলোয় রং বেরঙের পোশাকের পসরা। ফ্যাশন ট্রেন্ডিংয়ে এগিয়ে ইবাদত, মালহার, কারিজমা, আঘানুর সহ বাহারি সালোয়ার কামিজ। অবশ্য শাড়ির বাজার এবার অর্গানজার দখলে। সবকিছু সব দিক থেকে অনেক সুন্দর হয়েছে। আর আমার বেবির জন্য দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস। গরমের সময় সুতি ফ্রকের ব্যাপক চাহিদা। বরাবরের মতোই পুরুষদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি। ভিড় এড়াতে আগেভাগেই অনেকে সারছেন কেনাকাটা। লোকজনের একটু চাপও কম আছে, এই জন্য আগে আসছি আর কি। বেচা কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু আশা করা যায় খারাপ না, ভালো। নিম্নবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সেজেছে ফুটপাতের দোকানগুলোও। আমাদের যে সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবার, তার পরিবারের সবাইকে দেওয়ার মতো সামর্থ্য নাই, এখান থেকে সবাইকে দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে। দোকানিরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 15 রমজান বা 10 রমজানের পর থেকে আমরা ফোকাসটা তখন আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমরা তখন পোশাক খাত এগুলো দেখা শুরু করি। জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক মার্কেট। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রোজার মাসে বইমেলা, তার উপর কার্যদিবস। স্বভাবতই ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম। মেলা ঘিরে সংশ্লিষ্টদের মাঝে কাজ করছে হতাশা, এর মাঝেও কেউ কেউ আশাবাদী। যুগের সাথে তাল মিলিয়ে বইমেলাতেও গুণগত পরিবর্তন আনার তাগিদ লেখক, পাঠক, প্রকাশকদের। তবে ইফতারের পর মেলায় কিছুটা বাড়ে মানুষের পদচারণা। অনেকেই মেলাকে ঘিরে সরকারি উদ্যোগের অভাব দেখছেন। প্রচারণা বাড়ালে সংশ্লিষ্ট সব পক্ষ লাভবান হতো বলেও মত তাদের। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।